হ্যাঁ, সবকিছু ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এটা একটু কমেন্টস করে জানাও, আর হচ্ছে লিঙ্কটা একজন গ্রুপে দিয়ে দাও, মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা দিয়ে দাও। সবকিছু ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এটা একটু কমেন্টসে জানাও। শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার। তাহলে আমরা হচ্ছে ক্লাস শুরু করে দিব। দেখো 6 জন জয়েন করছে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, বাকিরা আসতে থাক 7 জন। আজকের টপিকস হচ্ছে যে তড়িৎ চুম্বকীয় আবেশ। তড়িৎ চুম্বকীয় আবেশ। তো তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে দেখো যে আমরা প্রথমে সংজ্ঞা লিখছি যে একটা গতিশীল চুম্বক কিংবা তড়িৎবাহী কুণ্ডলীর প্রভাবে একটা বদ্ধ তার কুণ্ডলীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি তথা তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার এই পদ্ধতিটাকে বলা হয় কি তড়িৎ চুম্বকীয় আবেশ। সংজ্ঞাগুলা মেইনলি আমাদের আসে, এই জন্য আমি সংজ্ঞাগুলা যেগুলো আসে এগুলা লিখে দিছি। তড়িৎ চুম্বকীয় আবেশ হচ্ছে একটা গতিশীল চুম্বক কিংবা তড়িৎবাহী কুণ্ডলীর প্রভাবে একটা বদ্ধ তার কুণ্ডলীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি তথা তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে বলা হয় তড়িৎ চুম্বকীয় আবেশ। আর কোনো বদ্ধ বর্তনীতে তড়িৎচুম্বক আবেশে সৃষ্ট ক্ষণস্থায়ী তড়িৎচালকে আবিষ্ট তড়িৎচালক শক্তিকে বলা হয় কি? ক্ষণস্থায়ী যে তড়িৎচালক শক্তিটা সৃষ্টি হয় এই শক্তিকে বলা হয় আবিষ্ট তড়িৎচালক শক্তি। আর যে প্রবাহ সৃষ্টি হয় এটাকে বলা হয় কি? আবিষ্ট তড়িৎ প্রবাহ। তড়িৎচুম্বক আবেশের কারণে সৃষ্ট ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তিকে বলা হয় আবিষ্ট তড়িৎচালক শক্তি। ক্ষণস্থায়ী প্রবাহকে বলা হয় কি? আবিষ্ট তড়িৎ প্রবাহ। দেখো তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া, এটা আমরা গত লেকচারে শিখছি, এটা আবিষ্কার করে ওয়ারস্টেড। আর আজকের লেকচারে শিখছি কি? তড়িৎ চুম্বকীয় আবেশ, এটা আবিষ্কার করে ফ্যারাডে। মাঝে মাঝে আসে, তাহলে তড়িৎ চুম্বকীয় আবেশ আবিষ্কার করে ফ্যারাডে, আর তড়িৎ চুম্বক ক্রিয়া আবিষ্কার করে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া ওয়ারস্টেড। ফ্যারাডের দেখো দুইটা সূত্র দিছে, একটা হচ্ছে প্রথম সূত্র দেখো, কোনো বদ্ধ কুণ্ডলীতে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হলে কুণ্ডলীতে একটা কি হবে? ক্ষণস্থায়ী তড়িৎচালক বল আবিষ্ট হবে। যদি চুম্বক এই ফ্লাক্সের পরিবর্তন হয় সেই ক্ষেত্রে একটা ক্ষণস্থায়ী তড়িৎচালক বল আবিষ্ট হবে। এটা হচ্ছে প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র হচ্ছে তার কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তির এই মানটা হবে সময়ের সাথে কুণ্ডলী দিয়ে অতিক্রান্ত চুম্বক ক্ষেত্রের রেখার সংখ্যা বা চুম্বক ফ্লাক্সে এর পরিবর্তনের হারের সমানুপাতিক। তাহলে দেখো এটার গাণিতিক রূপটা এরকম। দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ হচ্ছে ই ইকুয়াল টু এন। এন হচ্ছে এন পাক সংখ্যা, একটা কুণ্ডলীর পাক সংখ্যা যদি এন হয় সেই ক্ষেত্রে তড়িৎচালক শক্তি ইকুয়াল টু এন ডি ফাই বাই কত? ডিটি। ফাই হচ্ছে ডি ফাই মানে চুম্বক কি? ফ্লাক্সের পরিবর্তন। চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে কি? ডি ফাই, যে হারের সমানুপাতিক তড়িৎচালক শক্তিটা। আর ডিটি হচ্ছে সময়। হার বলতেই বোঝায় কি? যে চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার হচ্ছে এইটুকু, সময়ের সাপেক্ষে পরিবর্তন, এটাকে বলা হয়। আজকে কমেন্টস পাচ্ছি, তবে তোমার কমেন্টসটা মাত্র আসলো একটু আগে ইসরাত। তাহলে দেখো ই ইকুয়াল টু এন ডি ফাই বাই কত? ডিটি। এটার রূপ দেন হচ্ছে এই যে গাণিতিক রূপটা পাচ্ছি, এই রূপটা দিছে কে? নিউম্যান। ফ্যারাডের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ দিয়েছে নিউম্যান, তাই এটাকে বলা হয় নিউম্যানের সূত্র। সূত্রটা হচ্ছে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তি সময়ের সাথে কুণ্ডলী দিয়ে অতিক্রান্ত চুম্বক রেখার সংখ্যা বা চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের কি? সমানুপাতিক। এটা হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্র। এটা গাণিতিক রূপটা দিছে নিউম্যান, এই জন্য এটাকে বলা হয় নিউম্যানের সূত্র। তাহলে দেখো এখান থেকে আমরা শিখলাম তড়িৎচুম্বকীয় আবেশের সংজ্ঞা, তারপরে হচ্ছে আবিষ্ট তড়িৎচালক শক্তি,
আরেকটা অথবা আবিষ্ট তড়িৎচালক তড়িৎ প্রবাহ, কে কোনটা আবিষ্কার করছে, তারপরে ফ্যারাডের দুইটা সূত্র শিখছি। এরপরে দেখো লেন্জের সূত্র, খুবই ইম্পর্টেন্ট। 19-20 রাজশাহী বিশ্ববিদ্যালয় 19-20 আসছে, আর 3টা বিশ্ববিদ্যালয়ে এই সূত্রটা আসছে, লেন্জের সূত্র। আর গত ক্লাসে শিখছি অ্যাম্পিয়ারের সূত্র। এই যে এই সূত্রগুলা খুবই ইম্পর্টেন্ট। লেন্জের সূত্রটা হচ্ছে যে কোনো তড়িৎচুম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িৎচালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে তা সৃষ্টি হওয়া মাত্রই যে কারণে সৃষ্টি হয়েছে সেই কারণকেই বাধা দেয়। অর্থাৎ আবিষ্ট তড়িৎচালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে তা উৎপন্ন মূল কারণের বিরুদ্ধে ক্রিয়া করে। এই বিরুদ্ধের কারণে একটা মাইনাস। এটা হচ্ছে লেন্জের সূত্রের গাণিতিক রূপ, d∅/dt এর আগে একটা মাইনাস, কারণ এটা বিরুদ্ধে ক্রিয়া করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের লেন্জের সূত্রের গাণিতিক রূপ d∅/dt। আবার ফাই সমান আমরা লিখতে পারি li, এটাকে আরেকটা লিখতে পারি -L/di/ কত dt। তাহলে দেখো লেন্জের সূত্র হচ্ছে কোনো তড়িৎচুম্বক আবেশের বেলায় আবিষ্ট নিত্যতা সূত্র মেনে চলে, শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। ঠিক আছে, তাহলে এই যে আরেকটা পয়েন্ট পাইলাম যে লেন্জের এই সূত্র কি হচ্ছে, লেন্জের সূত্রটা তড়িৎচুম্বকীয় আবেশের জন্য শক্তির নিত্যতা সূত্র মেনে চলে, লেন্জের সূত্র। এখন দেখো আমাদের আর একটা টপিকস হচ্ছে স্বকীয় এবং পারস্পরিক কি আবেশ, স্বকীয় এবং তাহলে দেখো স্বকীয় এবং পারস্পরিক আবেশটা হচ্ছে, স্বকীয় এবং পারস্পরিক আবেশ এই দুইটার সংজ্ঞাটা পড়ে নিবা। জাবসা একটু নেট প্রবলেম ছিল, এখন ক্লিয়ার কিনা? একটু নেট প্রবলেম হয়েছিল, এই জন্য ঝাপসা দেখাইছে, এখন ক্লিয়ার কিনা? তাহলে স্বকীয় এবং পারস্পরিক আবেশ এটার ক্ষেত্রে দেখো সংজ্ঞা দুইটা মাস্ট বি পড়তে হবে। একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে। বৃষ্টি হচ্ছে তো নেটওয়ার্কে একটু সমস্যা করতেছে মনে হয়। ক্লিয়ার হইলে বইলো যে ক্লিয়ার হয়েছে। আচ্ছা ক্লিয়ার। তাহলে দেখো স্বকীয় ও পারস্পরিক আবেশ, তাহলে স্বকীয় আর পারস্পরিক আবেশের কি করবা, সংজ্ঞা দুইটা পড়তে হবে মাস্ট। তাহলে স্বকীয় আবেশটা হচ্ছে যে একই বর্তনীতে ঘটবে, যে একটার কারণে কি হবে আরেকটাতে আবেশ ঘটবে একই বর্তনীতে, এটা হচ্ছে স্বকীয়। স মানে কি নিজ, স মানে হচ্ছে কি নিজ, তার মানে নিজের যে বর্তনী ওই বর্তনীতে আবেশ ঘটবে। আর পারস্পরিক মানে বোঝা যাচ্ছে যে আরেক প্রতিবেশী। ঠিক আছে, পারস্পরিক মানে কি প্রতিবেশী আর কি, তার মানে আরেকটা, একটার প্রভাবে অন্য আরেকটা, পাশাপাশি অন্য আরেকটা বর্তনীতে কি ঘটবে আবেশ ঘটবে, এটা হচ্ছে পারস্পরিক আবেশ। সংজ্ঞাটা আসলে বুঝতে পারলে এটাই হচ্ছে সংজ্ঞা। দেখো স্বকীয় আবেশের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে E = -L d∅/di/ কত ডিটি, আর পারস্পরিকের ক্ষেত্রে -M di/ কত ডিটি। এই এলটা হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক, এম হচ্ছে পারস্পরিক আবেশ গুণাঙ্ক। এই যে আরেকটা সূত্র পাইছি, এই ক্ষেত্রে আমরা লিখতে পারি n∅ = Li = কি mi, এটা একটা সূত্র লিখতে পারি আমরা, কারণ আমরা একটা সূত্র আগে শিখছি E = -N d∅/ কত ডিটি। তাহলে এই যে এগুলার ক্ষেত্রে আমরা n∅ = Li = কি mi, এটা লিখতে পারি। দেখো L M এগুলা হচ্ছে কি আবেশ গুণাঙ্ক, আবেশ গুণাঙ্কর ক্ষেত্রে হচ্ছে তাহলে এককটা কি হবে
সাপোজ এল হচ্ছে কি স্বকীয় আবেশ গুণাঙ্ক অথবা এম, দুইটা গুণাঙ্কের একক একই হবে, তাহলে দুইটার একক কিভাবে বের করব? দেখো সূত্রটা যদি নেই, ই ডিটি ডিভাইডেড বাই কত, এই যে এল সমান কত লিখতে পারি, ই ডিটি ডিভাইডেড বাই ডিআই। এই মাইনাসটা কিন্তু অঙ্ক করার সময় কখনো নিবা না, এটা অঙ্ক করার সময় মাইনাস নেওয়া যাবে না, এটা জাস্ট সংজ্ঞা থেকে যে সূত্রটা, মাইনাস ছাড়া অঙ্ক করতে হবে। দেখো তাহলে এখান থেকে ই ডিটি ডিভাইডেড বাই কত, ডিআই, তাহলে এখানে ই এর জন্য কত ভোল্ট, টি এর জন্য কত সেকেন্ড, আই এর জন্য পার এম্পিয়ার। তাহলে দেখো ভোল্ট সেকেন্ড পার এম্পিয়ার, এটা হচ্ছে আবেশ গুণাঙ্কের কি একক, এটাকে আবার বলা হয় হেনরি। তার মানে এই আবেশ গুণাঙ্কটাকে কি বলা হয়, হেনরি। 1 হেনরি সমান 1 ভোল্ট সেকেন্ড পার এম্পিয়ার। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? স্বকীয় আবেশ, পারস্পরিক আবেশ, তারপরে তড়িৎ চুম্বকীয় আবেশ, আবিষ্ট তড়িৎ প্রবাহ, আবিষ্ট তড়িৎ চালক বল, এগুলা সবগুলা ক্লিয়ার হয়েছে কিনা? লেঞ্জের সূত্র, ফ্যারাডের সূত্র। আচ্ছা ক্লিয়ার। তাহলে হচ্ছে দেখো 100 পাক বিশিষ্ট কুণ্ডলিতে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করলে 0.01 ওয়েভার চুম্বক ফ্লাক্স উৎপন্ন হয়। কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক কত? নোয়াখালী 19-20, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী 17-18, কুমিল্লা 16-17, রুয়েট বুয়েট দুইবার করে আসছে, সাস্ট মানে অসংখ্যবার এই টাইপ থেকে আসছে, মানগুলা চেঞ্জ ছিল কিন্তু একই টাইপ। তাহলে দেখো 100 পাক বিশিষ্ট একটা কুণ্ডলিতে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করলে এত ওয়েবার চুম্বক ফ্লাক্স উৎপন্ন হয়। স্বকীয় আবেশ গুণাঙ্ক কত? তাহলে আমরা এন ফাই সমান লিখতে পারি কত, এল আই, বা এল সমান হচ্ছে এন ফাই ডিভাইডেড বাই কত, আই। তাহলে দেখো এন এর মান আমাদের দেওয়া আছে 100, ফাই এর মান দেওয়া আছে কত, 0.01, ঠিক আছে। তাহলে এইটা দিয়ে এটাকে কাটা যায়, 100 দিয়ে 0.01কে কাটলে 1 হয়, আর নিচে থাকতেছে কত, 5, 5 দিয়ে 1কে ভাগ করলে 0.2 হেনরি, হেনরির পরিবর্তে এইচ, ঠিক আছে, 0.2 হেনরি। তাহলে 100 পাক বিশিষ্ট কুণ্ডলিতে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করলে 0.0 ওয়েবার চুম্বক ফ্লাক্স উৎপন্ন হয়। কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক কত হবে? তাহলে স্বকীয় আবেশ গুণাঙ্ক এন ফাই সমান হচ্ছে এল আই। তাহলে এল সমান এন ফাই ডিভাইডেড বাই আই। এন এর মান দেওয়া আছে 100 পাক, ফাই এর মান দেওয়া আছে 0.01 ওয়েভার, তাহলে ডিভাইডেড বাই 5, 0.2 হেনরি। নিয়ন 0.2 হেনরি, নাইমা 0.2 হেনরি। হ্যাঁ ঠিক আছে, দুইজনেরটাই ঠিক আছে। স্বর্ণালী 0.2 হেনরি, ঠিক আছে। তাহলে দেখো পরের কোশ্চেন, যে একটা আবেশকের স্বকীয় আবেশ 10 হেনরি, 6 গুণন 10⁻⁻2 সেকেন্ডে তড়িৎ প্রবাহ 10 থেকে 7-এ পরিবর্তিত হয়। এই আবিষ্ট তড়িৎচালক শক্তির মান কত হবে? ঠিক আছে, তাহলে আবিষ্ট তড়িৎচালকের শক্তির মান, তাহলে ই সমান আমরা লিখতে পারি কত, এল ডি আই ডিভাইডেড বাই কত, ডিটি, ঠিক আছে, এল আই। তাহলে এল এর মানটা আমাদের কত আছে, 10, ডিআই এর মান কত হবে, 3, পরিবর্তন হচ্ছে কত, 10 থেকে 7-এ যায়, তার মানে পরিবর্তন হচ্ছে 3। আর এখানে টি এর মান দেওয়া আছে 6 গুণন 10⁻⁻ কত, 2। তাহলে দেখো এটার মান আসতেছে আমাদের কত, 500 ভোল্ট, 500 ভোল্ট। নিয়ন ভেরি গুড। জাহাঙ্গীরনগর 2বার, বুয়েট রুয়েট কুয়েট 2বার করে, ঢাকা বিশ্ববিদ্যালয় টাইপ আসছে। তাহলে এটাও হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা আবেশকের স্বকীয় আবেশ 10 হেনরি, 6 গুণন 10⁻⁻2 সেকেন্ডে তড়িৎ প্রবাহ 10 থেকে 7-এ পরিবর্তিত হয়। এর আবিষ্ট তড়িৎচালক শক্তির মান কত হবে? 500 ভোল্ট হবে, 500 ভোল্ট। নিয়ন স্বর্ণালী
দুইজন বলছে 500 500, ঠিক আছে। ইসরাত 500, ভেরি গুড। মুনিয়া 500, খালি 500। ফৌজিয়া নাইমা 500 500, ঠিক আছে। তাহলে দেখো এরপরেরটা, একটা কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ 0.2 সেকেন্ড সময়ে 1 থেকে 5-এ উন্নীত হলো, ফলে কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক বল 10 ভোল্ট হলে স্বকীয় আবেশ গুণাঙ্ক কত হবে? এটার অ্যান্সার সবাই দিবা। একটা কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ 0.2 সেকেন্ড সময়ে এততে উন্নীত হলো, কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক বল যদি 10 ভোল্ট হয়, স্বকীয় আবেশ গুণাঙ্ক কত হবে? সবাই অ্যান্সার দিবা। নাইমা 0.5 হেনরি, 0.5 হেনরি। অহনা 0.5 হেনরি, ভেরি গুড, ঠিক আছে। দেখো দুইজনেরটাই ঠিক আছে। তাহলে এরপরে দেখো ফৌজিয়া 0.5 হেনরি, ভেরি গুড। তাহলে এখান থেকে আমরা স্বকীয় আবেশ গুণাঙ্ক বের করব। ই ইজ ইকুয়াল টু হচ্ছে ই ডিটি ডিভাইডেড বাই কত? ডিআই। তাহলে ই এর মান আমাদের কত আছে? ই এর মান আছে 10, টি এর মান আছে 0.2, আর এখানে পরিবর্তন হচ্ছে কত? 4। তাইলে আমাদের এখান থেকে আসতেছে 10 দিয়ে গুণ করলে 2/4, 0.5 হেনরি, 0.5 হেনরি। ইসরাত, ফাতেমা, স্বর্ণালী, নিয়ন সবারটাই ঠিক আছে, ভেরি গুড। 0.5 হেনরি হচ্ছে কি অ্যান্সার। তাহলে এই টাইপসটা আমাদের সবার ক্লিয়ার না? আশা করি সবারই ক্লিয়ার হয়েছে। আমাদের এই যে স্বকীয় আবেশ, পারস্পরিক আবেশ, তারপরে হচ্ছে চুম্বক ফ্লাক্স, তড়িৎচালক শক্তির যে সম্পর্কগুলা, এই পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। এটা একটা টাইপস গেল। এখন আমরা দেখো প্রবাহতে যাব, নেক্সট পার্ট। এই অধ্যায়ের 3টা পার্ট আছে, একটা এটা গেল, একটা প্রবাহ, আর একটা হচ্ছে ট্রান্সফরমার। এই 3টা টপিকস এই অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট, তিনোটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো এখন আমরা শিখবো এসি ডিসি প্রবাহ, ঠিক আছে। একটা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, আর একটা হচ্ছে কি ডাইরেক্ট কারেন্ট। মুনিয়া ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি সবারই ক্লিয়ার হওয়ার কথা, এটা কঠিন কিছু না আসলে। নাইমা ক্লিয়ার, ফাতেমা ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। ইসরাত ক্লিয়ার, নিয়ন, স্বর্ণালী ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, গুড। তাহলে দেখো এসি ও ডিসি প্রবাহ, এটার ক্ষেত্রে এটা হচ্ছে কি অল্টারনেটিভ, আর এটা হচ্ছে কি ডাইরেক্ট। অল্টারনেটিভ মানে দিক পরিবর্তন করে, প্রতি মুহূর্তে দিক পরিবর্তন হয়। আর ডাইরেক্ট মানে সমান, দিকের কোনো চেঞ্জ নাই, একই সমমুখী অথবা সমপ্রবাহ, এটাকে বলা হয় ডিসি, একই দিকে যাবে সমানভাবে। আর এই এসি কারেন্টটা সবসময় যে কোনো মুহূর্তের দিক কি হবে? আলাদা হবে, প্রত্যেক মুহূর্তের দিক আলাদা। এটা হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ, এটা আই, এটা হচ্ছে কি টি। তাহলে গ্রাফ দুইটা যদি আসে, এটা ডিসি ডিসি প্রবাহের গ্রাফ, এটা হচ্ছে কি এসি প্রবাহের গ্রাফ। এসিতে অল্টারনেটিভ কারেন্ট। দেখো দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ আমরা হচ্ছে শিখছি কি, আই ইকুয়াল টু, প্রবাহের ক্ষেত্রে এটা হচ্ছে আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। আর এটা তড়িৎচালক শক্তি, তড়িৎচালক বল বা শক্তি। তড়িৎচালক শক্তির সমীকরণটা হচ্ছে ই ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি। এই যে এখন একটু পর্যায়বৃত্ত গতির এটা একটু কাজে লাগবে, ঠিক আছে। পর্যায়বৃত্ত গতিতে যা শিখে আসছি ওইটা একটু কাজে লাগবে। তাহলে দেখো আই নট হচ্ছে তড়িৎ প্রবাহের শীর্ষ বা সর্বোচ্চ মান, আর ই নটটা হচ্ছে তড়িৎচালক শক্তির শীর্ষ বা সর্বোচ্চ মান। তাহলে দেখো একটা দিক পরিবর্তী প্রবাহ, এটা 3টা টাইপে পড়াবো আমি। একটা টাইপ 1, একটা দিক পরিবর্তী প্রবাহকে আই সমান 50 সাইন 300 পাই টি, এটার হচ্ছে 300 পাই টি, 300 পাই টি সমীকরণে প্রকাশ করা হলো। ওই প্রবাহের কম্পাঙ্ক কত হবে? তাহলে দেখো এই যে ওমেগার মানটা দেওয়া আছে কত? 300 পাই। ওমেগা সমান দেওয়া আছে
300 পাই। তাহলে কম্পাঙ্ক এই ওমেগা সমান আমরা জানি 2 পাই কি এফ, এটা সমান কত 300 পাই। এফ সমান হচ্ছে 300 পাই ডিভাইডেড বাই কত 2 পাই ইকুয়াল টু 150 হার্স। এটা আমরা পর্যাবৃত্ত গতিতে কি শিখছি না, এফ ইকুয়াল টু হচ্ছে টি এর সহগ, ঠিক আছে, টি এর সহগ ডিভাইডেড বাই 2 পাই, টি এর সহগ ডিভাইডেড বাই 2 পাই। এটা হচ্ছে কি কম্পাঙ্ক, যে একটা দিক পরিবর্তী প্রবাহ। তাহলে টি এর সহগ কত আছে 300 পাই, 300 পাইরে 2 পাই দিয়ে ভাগ করলে কত হবে 150 হার্স। নাইমা 150 হার্স, মুনিয়া 150 হার্স, ভেরি গুড। তাহলে দেখো একটা দিক পরিবর্তী প্রবাহকে এত দ্বারা প্রকাশ করলে এই প্রবাহের কম্পাঙ্ক কত হবে 150। স্বর্ণালী 150, ইসরাত 150। দেখো তাইলে পরেরটার অ্যান্সার সবাই দাও। একটা দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ আই ইকুয়াল টু 30 সাইন 628 টি হলে কম্পাঙ্ক কত হবে? ঠিক আছে, একটা দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ আই ইকুয়াল টু 30 সাইন 628 টি হলে কম্পাঙ্ক কত হবে? সবাই অ্যান্সার দিবা এটার। তাইলে আমাদের কম্পাঙ্কের ক্ষেত্রে হচ্ছে 99.99 কিভাবে হয়? একশো হার্জ হবে, এটার অ্যান্সার হবে 100 হার্জ। দেখো কিভাবে হয়, আমি একদম একজাক্টলি কাটা যায়। এফ ইকুয়াল টু তাহলে টু টি এর সহগ কত 628 আর এটার হচ্ছে কত 2 পাই, 2 পাই। তাহলে দেখো 2 দিয়ে কাটলে কত হয় 314, আর পায়ের মান হচ্ছে 3.14। তাহলে 3.14 কে যদি 314 দিয়ে কাটি কত হবে 100 হার্জ। ঠিক আছে, তাহলে কম্পাঙ্ক হবে 100 হার্জ। 100 হার্জ দেখার দরকার নাই, 99 আসবে কেন? 3.14 দিয়ে ইজিলি কাটা যায়, এটা হচ্ছে 100 হার্জ। তাহলে দেখো একটা দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ আই ইকুয়াল টু 30 সাইন 628 টি হলে কম্পাঙ্ক কত হবে? 100 হার্জ হবে সবারটাই। তাহলে এটার অ্যান্সার দাও তো, যে এত যদি হয় এর পর্যায়কাল কত হবে? এত হলে প্রবাহ আই ইকুয়াল টু 100 সাইন 40 পাই টি হলে এর পর্যায়কাল কত হবে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 19-20 গতবার আসছে। তাহলে দেখো এটা কল আসছিল 2-3 বার, কে যেন কল দিচ্ছে, এই জন্য ঝাপসা হয়ে গেছে। ক্লিয়ার হইলো বইলো? এই 3-4 বার কল আসছিল তো এই জন্য এরকম। 0.05 সেকেন্ড, ভেরি গুড নাইমা, 0.05 সেকেন্ড। আই ইকুয়াল টু হচ্ছে 100 সাইন 40 পাই টি হলে এর পর্যায়কাল কত হবে? তাহলে দেখো আমরা ওমেগা সমান কত জানি? 2 পাই বাই কত টি। তাহলে টি সমান কত হবে? 2 পাই বাই ওমেগা। তার মানে টি এর ক্ষেত্রে উল্টা হবে, যে উপরে হচ্ছে 2 পাই, নিচে হচ্ছে কি টি এর সহগ, টি এর সহগ। এটা হচ্ছে পর্যায়কাল। তাহলে দেখো উপরে যদি 2 পাই হয়, টি এর সহগ হচ্ছে কত 40 পাই। তাহলে 40 পাই দিয়ে যদি কাটো 1/20, 1/20 মানে হচ্ছে 0.05 সেকেন্ড।
ঠিক আছে, এটাই হচ্ছে কি এত এর পর্যায়কাল কত। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 19-20 আসছে। I = 100 sin 40 পাই টি হলে এর পর্যায়কাল কত হবে? 0.05 সেকেন্ড। 0.05 ইসরাত, ফাতেমা, অহনা, নিয়ন, ফৌজিয়া, স্বর্ণালী, মুনিয়া, নাইমা, সবারটাই ঠিক আছে, ভেরি গুড। এরপরে দেখো টাইপ 2 আমাদের এখন হচ্ছে 2 নাম্বার টাইপ। 1 নাম্বার টাইপ আমাদের শেষ, কম্পাঙ্ক বা পর্যায়কাল নির্ণয়, ওইটা আমাদের ওই টাইপটা শেষ। আবার একটা সূত্র কিন্তু জানি যে টি সমান কত হয়, এফ সমান আমরা জানি কত, n/t সময় ডিভাইডেড বাই এটা ঘূর্ণন সংখ্যা, আমরা পর্যায়কালে শিখছি, আবার পর্যায়বৃত্ত গতিতে শিখছি, এটা সমান টি বাই কত n। তো এগুলো আমরা জানি, এগুলা দিয়া যদি আসে তাও পারবো। এরপরে দেখো I সমান I0 sin ওমেগা টি এবং I = I0 sin ওমেগা টি প্লাস কি t/6, ঠিক আছে। তাইলে এই যে সমীকরণ দ্বয়ের মধ্যে দশা পার্থক্য কত, দশা পার্থক্য কত মেইনলি যদি হয়, দেখো I = I0 sin ওমেগা টি প্লাস ডেল্টা, এই ডেল্টাটা আমরা আগে কি শিখছি, দশা পার্থক্য, এটাই হচ্ছে দশা পার্থক্য। তাহলে ওমেগা টি এরপরে যেটা প্লাস দিয়ে যেটা থাকবে এটাই হচ্ছে কি দশা পার্থক্য। তাহলে দেখো ওমেগা দিয়ে গুণ করলে এই সমীকরণটা কি দাঁড়াবে, এই যে পরের সমীকরণটাকে যদি গুণ করে দাও, দেখো I = I0 sin ওমেগা টি প্লাস ওমেগা গুণন t/6, এই যে এইটু কি হচ্ছে আমাদের কি দশা পার্থক্য, ঠিক আছে। এই দুইটা সমীকরণের দশা পার্থক্য কি হবে, এই যে ওমেগা টি এটুর পরে প্লাস দিয়ে যেটা থাকবে এটাই দশা পার্থক্য। ওমেগা সমান জানি 2π/t গুণন t/কত 6, পার্থক্য কত π/3। তাহলে অ্যান্সার আমাদের কত আসতেছে π/3। তাহলে দেখো I = I0 sin ওমেগা টি এবং π/3, ফৌজিয়া ভেরি গুড। I = I0 sin 2π/3 কিভাবে হয় নাইমা? I0 sin ওমেগা টি এবং I = I0 sin ওমেগা টি প্লাস t/6 সমীকরণ দ্বয় দ্বারা নির্দেশিত প্রবাহ দ্বয়ের মধ্যে দশা পার্থক্য কত হবে? তাহলে এটার দশা পার্থক্য হবে π/কত 3, π/3, মুনিয়া π/3, ফৌজিয়া π/3, নাইমা π/3, ভেরি গুড, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার দাও, এটার দশা পার্থক্য কত হবে, পরেরটার দশা পার্থক্য কত হবে, এটা অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দিবা। পরের এই দুইটারই দশা পার্থক্যের অ্যান্সার কত হবে, এটা অ্যান্সার দিবা সবাই। এটারটা কত হবে, এটারটা কত হবে, দুইটারই অ্যান্সার দিবা। এই জাফসা একজনে বারে বারে কল দিচ্ছে, কে যেন, আমি এখন কাটতেও পারতেছি না ক্লাসে, এই জন্য নেটে যখন কল আসে তখনই জাফসা হয়ে যায়। টু পাই/3 ভেরি গুড। দেখো তাহলে এটার দশা পার্থক্য কত হবে, জাস্ট ওমেগা দিয়ে গুণ, ওমেগা হচ্ছে 2π/t গুণন t/কত 3, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2π/কত 3। তাহলে দশা পার্থক্য হচ্ছে 2π/3। মুনিয়া, নাইমা, তারপর হচ্ছে নিয়ন, ইসরাত 2π/3, আফরিদা, হনা 2π/3, ভেরি গুড। পরেরটা দেখো কত হবে, পরেরটার দশক 5π/2, মুনিয়া একজন অ্যান্সার দিছে। পরেরটার দশা পার্থক্য তাহলে কত হবে, দেখো 2π, ওমেগা দিয়ে 2π/কত ওমেগা/2π/t, আর এটা দেওয়া আছে 5t/কত 5t/4। তাহলে আমাদের দশা পার্থক্যটা কত হবে, দেখো টি কাটা দিলে 2 দিয়ে কাটা দিলে কত হবে 5π/2, কিন্তু এইটা তো আমাদের দশা পার্থক্য হবে না। মুনিয়া যেটা অ্যান্সার দিছে এটা তো দশা পার্থক্য 2π এর চাইতে বেশি হয়ে গেছে, 2π এর চাইতে না 5π/2, এই যে সেম কাজ করতেছে। 2π এর চাইতে বেশি হয়ে গেলে কি করতে হয়, 2π থেকে কি মাইনাস করে দিতে হবে, 2π থেকে মাইনাস করে দিতে হবে। তাহলে দেখো এটা দশা পার্থক্য 2π এর বেশি হইতে পারে না, তাহলে অ্যান্সার হবে π/2, 5π/2, 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 সবার সেম ভুল, একটা ভুলই, এ নাম্বার অপশনে যায় দিয়ে দিবে 5π/2।
আর ডিতে দিবে π/2। ঠিক আছে, অ্যান্সার হবে কত? π/2। কারণ দশা পার্থক্য আমি আগেও শিখাইছি তরঙ্গতে, এই ভুলটা হওয়ার কথা ছিল না। ফৌজিয়া এখনো লিখতেছে 5π/2। দশা পার্থক্য কখনোই 2π চাইতে বেশি হয় না, আমি আগেও বলছি। এই ভুলটা সবারই হয়েছে, এইটা হওয়ার কথা ছিল না। তাহলে দেখো 5π/2 মাইনাস কত? 2π, তাহলে অ্যান্সার হবে কত? 2π/2। দেখো টাইপ 3। এ পর্যন্ত ক্লিয়ার না সবার? এই পর্যন্ত যতটুকু পড়াইছি ক্লিয়ার হয়েছে কিনা? এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? মনে নাই ওইটাই নাম্বার অপশনে দিবে, আর একদম কনফিডেন্টলি সবাই দাগাবে 5π/2। বাসায় এসে দেখবে অ্যান্সার ভুল। পরীক্ষা ভালো হয়েও চান্স হয় না এই একটা কারণে, পারা জিনিস ভুল হয়ে গেলে, সহজ জিনিস ভুল করে ফেললে তখন কিন্তু চান্স হয় না। তাহলে দেখো এটা ওই আগের টাইপটা আশা করি সবারই ক্লিয়ার। তাহলে দেখো টাইপ 3, এটার আর একটা টাইপস আছে, টাইপ কত? 3। তাহলে দেখো এই যে আমরা দিক পরিবর্তী প্রবাহটা আঁকাইছি, তাহলে এটার ক্ষেত্রে এই প্রবাহটা শূন্য, এটা হচ্ছে 0। 0 থেকে একটা প্রবাহ শূন্য থেকে শীর্ষে যদি যায়, সেই ক্ষেত্রে প্রবাহ শীর্ষমান, দেখো এটা হচ্ছে শীর্ষমান প্লাস, আর নিচের দিকে শীর্ষমানটা মাইনাস। এদিকে শীর্ষমান প্লাস, এদিকে কি মাইনাস। প্রবাহ শূন্য থেকে শীর্ষে পৌঁছাতে সময় লাগে কত? t/4। টি হচ্ছে পর্যায়কাল, আমরা জানি টি সমান কি? পর্যায়কাল। তাহলে এই যে টি ডিভাইডেড বাই টি সমান আবার আমরা লিখতে পারি 1/f, তাহলে এটা হচ্ছে ইকুয়াল টু কি? 1/4f। প্রবাহ শূন্য থেকে শীর্ষে পৌঁছানোর সময় এটার একটা সূত্রই t/4 অথবা 1/4f। দেখো এইখান থেকে এইটুকু কত? t/4। এইখান থেকে এইটুকু t/4, তাহলে এই যে এইখান থেকে এইটুকু হচ্ছে কত? t/4 প্লাস t/4, তার মানে কত? t/2। এরপরে দেখো এই ভুল যায়, এটা আর ভুল করা যাবে না ফৌজিয়া। তাহলে দেখো 3t/ কত? 4 এই পর্যন্ত, একটা t/4, দুইটা t/4, তিনটা t/4, এই পর্যন্ত হচ্ছে 3t/4। আর এই যে এই পর্যন্ত 4টা t/4, তার মানে কত? t। তাহলে দেখো এখন দেখো পরপর দুইটা শীর্ষমানের সমষ্টি, উপরের দিকে প্লাস নিচের দিকে মাইনাস, তাহলে দুইটা শীর্ষমানের সমষ্টি কত হবে? পরপর দুটি শীর্ষমানের সমষ্টি 0। পরপর দুটি শীর্ষমানের গড় মানটাও কি হবে? 0 হবে। গড় মান মানে দুইটার যোগফল ডিভাইডেড বাই কত? 2। গড় মানও কত? 0। আর দুইটা পরপর শীর্ষমানের সমষ্টিও কি হবে? 0, কারণ উপরে হচ্ছে প্লাস, নিচে কি? মাইনাস। এরপরে দেখো কার্যকর প্রবাহ। কার্যকর প্রবাহ তার মানে আরএমএস। আরএমএস হচ্ছে কি? I0 ডিভাইডেড বাই √2। I0 কে √2 দিয়ে ভাগ, তাহলে 1/√2 সমান আমরা লিখতে পারি 0.707, 1/√2। তাহলে কার্যকর প্রবাহ সর্বোচ্চ প্রবাহ মানে প্রবাহের শীর্ষমানের কত গুণ হচ্ছে? 0.707 গুণ, অথবা 70.7%। আবার উল্টাভাবে যদি বলা হয় যে একটা শীর্ষমান কার্যকর প্রবাহের 1.41 গুণ, শীর্ষমান কার্যকর প্রবাহের 1.41 গুণ। কার্যকর তড়িৎচালক শক্তির ক্ষেত্রে সেম একই জিনিস। এটা এবার আসছে পিইউএসটি মানে পাবনা বিজ্ঞান প্রযুক্তিতে 19-20 এটা আসছে, সরি এটা আসছে একই জিনিস। তো এটা হচ্ছে প্রবাহেরটা আসছিল যে শীর্ষমান কার্যকর প্রবাহের কত গুণ হবে? 1.41 গুণ হবে। তাহলে গড় প্রবাহ মানে এভারেজ, এভারেজ এবি, এবি দিয়ে বোঝাচ্ছি এভারেজ। তাহলে এভারেজটা দেখো কত হবে? কার্যকর প্রবাহ গড় প্রবাহ ইকুয়াল টু শীর্ষমান গুণন 2 ডিভাইডেড বাই কত? পাই। তাইলে গড় প্রবাহটা হচ্ছে শীর্ষমানের 0.637 গুণ, অথবা 63.7%। আবার উল্টাভাবে যদি বলা হয় যে একটা প্রবাহের শীর্ষমান এর গড় মানের 1.57 গুণ, একটা প্রবাহের শীর্ষমান এর গড় মানের কত হবে? 1.57 গুণ, অথবা এটাকে লিখলে কত লিখতে পারি? 157%। 157% IAB, ঠিক আছে। আর এটাকে লিখতে পারি 141%, 141%
আরএমএস। তাহলে এটা কার্যকর আর গড় এই দুইটার ঝামেলা গেল। গড় প্রবাহের সমীকরণগুলা যেরকম, গড় ভোল্টেজের সমীকরণগুলো একই, সেম জিনিস। তাহলে দেখো আমরা এই সিদ্ধান্ত নিতে পারি শীর্ষ মানটা সবচেয়ে বড়, তারপরে বড় হচ্ছে আরএমএস মান, তারপরে বড় হচ্ছে কি এভারেজ মান। তার মানে এই তিনটার মধ্যে সবচেয়ে বড় আর আই নট মানে শীর্ষ মান, এরপরে বড় হচ্ছে আরএমএস, এরপরে বড় হচ্ছে আই এবি। এই পৃষ্ঠাটা যদি বুঝতে পারো এই টাইপসের সকল কোশ্চেন পারবা। এই পৃষ্ঠাটা ক্লিয়ার কিনা? এই পৃষ্ঠাটা যদি সবার ক্লিয়ার হয়ে থাকে তাহলে আশা করি সকল কোশ্চেন এখান থেকে পারবা। তাহলে দেখো আমরা হচ্ছে এখন আরেকটা জিনিস এখানে আমরা লিখে রাখছি যে ডিসি অপেক্ষা অবশ্যই কি হবে, এসি বিপজ্জনক হবে। ডিসি অপেক্ষা অবশ্যই এসি বিপজ্জনক। আচ্ছা মিফতাহুল মুনিয়া, বুঝছি, ঠিক আছে, বুঝতে পারলে পরের গুলা সবই ক্লিয়ার। তাহলে ডিসি অপেক্ষা এসিটা কি হবে, বিপজ্জনক হবে। নাইমা হচ্ছে ক্লোরিন সিএল। এত সহজ বিষয় আরেকবার ইসরাত। আচ্ছা দেখো আরেকবার বলতেছি, তাহলে হচ্ছে প্রবাহ শূন্য থেকে শীর্ষে পৌঁছানোর সময় T/4, এটা আমরা শিখছি 1/4F। দুইটা শীর্ষমানের সমষ্টি হচ্ছে, দেখো এখানে একটা পরপর বলছে, পরপর দুইটি শীর্ষমান, তাহলে এটা একটা শীর্ষমান, এটা একটা শীর্ষমান, কিন্তু এদিকে প্লাস এদিকে মাইনাস, তাহলে শীর্ষমানের সমষ্টি কত হবে, 0। সমষ্টি যদি 0 হয় গড় মানও কত হবে, 0। কার্যকর প্রবাহ মানে আরএমএস মানটা সর্বোচ্চ মান আই নটের ডিভাইডেড বাই কত হবে, √2। তার মানে এই 1/√2 মানটা হচ্ছে 0.707, তার মানে 0.707 আই নট, তার মানে 70.7% কি আই নট। আবার উল্টাভাবে যদি বলা হয় যে সর্বোচ্চ মান বা শীর্ষ মানটা আরএমএস এর কত গুণ, আরএমএস এর কত গুণ হবে, 1.41 গুণ অথবা 141%। কার্যকর তড়িৎচালক শক্তির ক্ষেত্রে সমীকরণগুলো একই, এটারও কার্যকর প্রবাহের ক্ষেত্রে যেটা হবে তড়িৎচালক শক্তির ক্ষেত্রে কি হবে, একই হবে। গড় প্রবাহের ক্ষেত্রে দেখো এভারেজের ক্ষেত্রে সমীকরণটা হচ্ছে 2I নট ডিভাইডেড বাই কত, পাই। এটাকে যদি ভাগ করা হয় 2 কে পাই দিয়ে ভাগ করলে কত হবে, 0.637। তাহলে এভারেজ মানটা শীর্ষ মানের 0.637 গুণ অথবা 63.7%। উল্টাভাবে যদি বলা হয় শীর্ষ মান এভারেজ মানের 1.57 গুণ অথবা 157%। প্রবাহের ক্ষেত্রেও যেটা হবে গড় ভোল্টেজের ক্ষেত্রেও কি ওইটাই, একই সমীকরণ। তাইলে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে আই নট এর সবচাইতে বড়, তারপরে আরএমএস বড়, তারপরে কি এভারেজ। এখন ক্লিয়ার কিনা ইসরাত? দেখো ডিসি অপেক্ষা এসি বিপজ্জনক হয়। আর 110 ভোল্ট, 220 ভোল্ট, 420 ভোল্ট, 440 ভোল্ট এগুলা সর্বোচ্চ কত মানের শক দিতে পারে, সর্বোচ্চ কত মানের শক দিতে পারে, এই ধরনের যদি কথা বলা থাকে তাহলে ওইটাকে √2 দিয়ে গুণ করে দিব যে এত ভোল্টের কারেন্ট সর্বোচ্চ কত ভোল্টে শক দিতে পারে, √2 দিয়ে গুণ করে দিব। এই যে এই কয়টায় আসে এই জন্য এই কয়টা আমি লিখে রাখছি। 110 কে গুণ করলে 156, 220 কে গুণ করলে 311 ভোল্ট, 440 কে গুণ করলে 662 ভোল্ট। ঠিক আছে, তাহলে দেখো এটা জাহাঙ্গীরনগর 18-19 আসছে যে 220 কে যদি √2 দিয়ে গুণ করা হয় 220 ভোল্টের কারেন্ট সর্বোচ্চ 311 ভোল্টের শক দিতে পারে। 220 ভোল্টের কারেন্ট সর্বোচ্চ 311 ভোল্টের শক দিতে পারে, জাহাঙ্গীরনগর 18-19। এখন দেখো ম্যাথ পার্টে যাব। দেখো ই সমান 10 sin 200 পাই টি সমীকরণের কার্যকর ভোল্টেজ কত, ই সমান 10 sin 200 পাই টি সমীকরণের কার্যকর ভোল্টেজ কত। ইসলামিক বিশ্ববিদ্যালয় 19-20 সবাই অ্যান্সার দিবা, এখন অ্যান্সার তোমরা দিবা, আমি বসে থাকবো। ই সমান 10 sin 200 পাই টি সমীকরণের কার্যকর ভোল্টেজ কত হবে।
তাহলে কার্যকর ভোল্টেজের মান আমরা জানি, কার্যকর ভোল্টেজ মানে হচ্ছে ই আরএমএস। ই আরএমএস হচ্ছে এখানে ই নটের মানটাই যে প্রথমে যেটা থাকবে এটা আমরা কি শিখছি ই নট। তাহলে ই নটের মান দেওয়া আছে কত 10। তাহলে আমরা জানি ই নটের সাথে কত হবে, ই নটের সাথে 70.7 গুণ। তাহলে এটা হচ্ছে 0.707 গুণন কত হবে 10। তাহলে 7.07 ভোল্ট, 7.07। মুনিয়া নাইমা ভেরি গুড, 7.07 ভোল্ট। চন্দ্রিকা মণ্ডল 14.1 কিভাবে হয়? এখানে 10 আছে, 10 দিয়ে এটাকে গুণ করে দিলে কত হবে 7.07। নিয়ন 7.07। আচ্ছা ঠিক আছে, পরেরটা দেখো, পরেরটার অ্যান্সার কত হবে। একটা প্রত্যাবর্তী তড়িৎ প্রবাহকে I = 100 sin 2πt অ্যাম্পিয়ার সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ প্রবাহের গড় বর্গীয় বর্গমূলের মান কত? ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19, রাজশাহী 16-17 প্লাস আদার্স। স্বর্ণালী ফৌজিয়া 7.07। ভেরি গুড, ঠিক আছে। তাইলে প্রবাহের গড় বর্গীয় বর্গমূলের মান কত? (70.7 এম্পিয়ার। ভেরি গুড, 70.7 এম্পিয়ার। মুনিয়া নাইমা। তাহলে দেখো আই আর এম এস গড় বর্গীয় বর্গমূল মানে হচ্ছে কি আর এম এস। তাইলে 0.707 গুণন এখানে দেওয়া আছে কত 100, এই যে 100 আই নটের মান দেওয়া আছে 100। তাহলে এটা হচ্ছে গতবারের আগের বার আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 70.7 এম্পিয়ার। ঠিক আছে, 70.7 এম্পিয়ার। এরপরে দেখো একটা দিক পরিবর্তী প্রবাহ মাত্রার কম্পাঙ্ক 50 হার্জ। অহনা, স্বর্ণালী, ফৌজিয়া, নিয়ন 70.7 সবারটাই ঠিক আছে, ভেরি গুড। এরপরেরটা দেখো একটা দিক পরিবর্তী প্রবাহ মাত্রার কম্পাঙ্ক হচ্ছে কত 50 হার্জ। শীর্ষ মানে পৌঁছানোর সময় কত হবে? শীর্ষ মানে পৌঁছানোর সময় কত হবে? বাকৃবিতে 3 বার আসছে বা আরো বেশি, কুমিল্লা 19-20 আসছে, এটা অসংখ্যবার, স্টার কোশ্চেন। দিক পরিবর্তী প্রবাহ মাত্রার চন্দ্রিকা 70.7, ঠিক আছে। এরপরেরটা দেখো, তাহলে এটার অ্যান্সারটা কত হবে? সবাই অ্যান্সার দাও। একটা দিক পরিবর্তী প্রবাহ মাত্রার কম্পাঙ্ক 50 হার্জ, শীর্ষ মানে পৌঁছানোর সময় টি সমান কত হবে? 1/4f। নাইমা 5 × 10⁻³ সেকেন্ড। ভেরি গুড, 1/4f। তাহলে 1/4 গুণন 50, ঠিক আছে। তাহলে হচ্ছে 1/200, 1/200। এটাকে আমরা লিখতে পারি হাফ, তার মানে 5 গুণন 10⁻³ সেকেন্ড। 5 গুণন 10⁻³ কত সেকেন্ড। তাহলে দেখো একটা দিক পরিবর্তী প্রবাহ মাত্রার কম্পাঙ্ক 50 হার্জ, শীর্ষ মানে পৌঁছানোর সময় কত হবে? ভিডিও পরে আসতেছে, তোমার নেট সমস্যা এই জন্যে। অন্না, মুনিয়া 5 × 10⁻³ স্বর্ণালী 5 × 10⁻³, নিয়ন 5/1000, ঠিক আছে, ভেরি গুড। এই জাপসা আবার কল আসছিল এই জন্য জাপসা। ফাতেমা 5 × 10⁻³ ইসরাত 5 × 10⁻³, ভেরি গুড, ঠিক আছে সবারটাই। তাহলে একটা দিক পরিবর্তী প্রবাহ মাত্রার কম্পাঙ্ক দেওয়া আছে, সূত্র হবে 1/4f। আর যদি পর্যায়কাল দেওয়া থাকে সূত্র হবে কি t/4, t/4। জাপসা কলের জন্য, জাপসা এই জন্যে। এরপরে দেখো ক্লিয়ার হইলে বইলো, ক্লিয়ার যদি হয় সেক্ষেত্রে বইলো যে ক্লিয়ার হয়েছে। দেখো বুটেক্সে আসছে 19-20-এ, বুটেক্স 19-20-এ আসছে করিম 100 ওহম রোধের একটা বৈদ্যুতিক হিটার, করিম 100 ওহম রোধের একটা বৈদ্যুতিক হিটার
কি করছে 160 ভোল্ট 50 হার্জ কম্পাঙ্কে এসি উৎসের সাথে যুক্ত করলো। করিম 100 ব্লক কিভাবে দেয়, এখন হচ্ছে ফ্রেন্ড যদিও আরেকটা আননোন নাম্বার, মানে আননোন নাম্বারটা বেশি ডিস্টার্ব করতেছে, 4বার কল দিছি আমি, কাইটা দিছি তারপরেও। তাহলে এটা দেখো 100 ওহম রোধের একটা বৈদ্যুতিক হিটার 160 ভোল্ট, তারপরে হচ্ছে 50 হার্জ, 160 ভোল্ট 50 হার্জ কম্পাঙ্কের এসি উৎসের সাথে যুক্ত করলে পরে রহিম কি করছে 120 ভোল্ট ডিসি উৎসের সাথে যুক্ত করলো। এসি উৎসের গড় ভোল্টেজ কত হবে? এসি উৎসের গড় ভোল্টেজটা কত হবে? তাহলে দেখো এইখানে এসি এসি ভোল্টের ক্ষেত্রে ইআরএমএস এর মান দেওয়া আছে কত? ইআরএমএস দেওয়া আছে 160। তাহলে ই নটের মানটা কত হবে? 160 গুণন কত? √2। ই নটের মানটা হবে কি 160 গুণন √2। তাহলে গড় ভোল্টেজ কত হবে? গড় ভোল্টেজ ইকুয়াল টু হবে আমরা জানি কত 2, আর নিচে হচ্ছে পাই গুণন ই নটের মানটা কত 160 গুণন কত √2। এটা ক্যালকুলেটর ইউজ ছিল কি ছিল না জানি না। তারপরে এটা যেটা আসে এটাই হচ্ছে কি 144 আসবে, 144 অ্যান্সার হবে। ঠিক আছে নিয়ন, ভেরি গুড, 144। তাহলে এটার অ্যান্সার হচ্ছে গড় ভোল্টেজ কত হবে 144। 2 দিয়ে √2 কে গুণ করলে 2.82 আর এখানে হচ্ছে কত 3.14। তাহলে দেখো 144 মুনিয়া, ভেরি গুড। তাহলে গড় ভোল্টেজ হচ্ছে এটার মান হচ্ছে কত? তাহলে আর বলছে কোন সংযোগ বেশি কার্যকরী, আমরা জানি এসি বেশি কার্যকরী, এসি বেশি কি হবে কার্যকরী 144। আর কোন সংযোগটা বেশি কার্যকরী 144 এসি। এটা বুটেক্স রিটেনে আসছে, রিটেন কোশ্চেন তো এই জন্য হচ্ছে, রিটেনও হইলেও এইটুকুই আমরা করে দেবো, এর বেশি তো আর কিছু নাই আসলে। এরপরে দেখো কুয়েটা আসছে 19-20। একটা দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ I = 30 sin 107t প্লাস π/2 হলে তড়িৎ প্রবাহের কম্পাঙ্ক কত, বর্গমূলীয় গড় মান কত, t সমান 0 সময়ে প্রবাহ কত। একটাতে 10 মার্কস, ক্যালকুলেটর ইউজ আছে। তাহলে দেখো এটা প্রবাহের কম্পাঙ্ক কত হবে? কম্পাঙ্ক F = আমরা জানি t এর সহগ 107 ডিভাইডেড বাই কত 2π, ক্যালকুলেটরে যা আসে। এরপরে বর্গমূলীয় গড় মান কত, তার মানে IRMS = হচ্ছে 30 ডিভাইডেড বাই কত, সরি 0.707 গুণন 30। ঠিক আছে 0.707 গুণন কত হবে 30। তো এটাকে গুণ করলে 21 দশমিক কত আসবে, সামথিং 21.21 অ্যাম্পিয়ার। আর এটা আসবে 17, 2π মানে 6 দিয়ে এটাকে ভাগ করলে দেখো 6 17 কত হয়, 6 দিয়ে ভাগ করলে এটা 17 দশমিক কত আসবে 17 হার্জ। আর একটা হচ্ছে 21 মাঝখানে পয়েন্ট দিতে হবে, 21.21 হবে নাইমা। তাহলে এটা হচ্ছে আমাদের এফ এর মানটা 17 হার্জ আর এটা হচ্ছে 21.2 অ্যাম্পিয়ার। নিয়ন, ভেরি গুড। তারপরে দেখো টি সমান 0 সময়ে প্রবাহ কত হবে। যদি টি সমানটা 0 বসাও তাহলে এইটুক পুরাটাই কি হবে 0। তাহলে আই সমান কত হবে 30 সাইন 0 প্লাস পাই বাই কত 2, 0 প্লাস পাই বাই 2। তাহলে এটার মান এই যে পাই বাই সাইন পাই বাই 2 এর মান কত 1, তাহলে 30 গুণন কত 1 = 30 অ্যাম্পিয়ার, 30 অ্যাম্পিয়ার। তাহলে দেখো কম্পাঙ্ক পাইছি 17 হার্জ, আরএমএস এর মান পাইছি 21.21 আর প্রবাহের মান পাইছি কত 30 অ্যাম্পিয়ার। ফৌজিয়া, নিয়ন, ইসরাত, ভেরি গুড, ঠিক আছে।
এটা হচ্ছে এই টাইপ ছিল আমাদের, সবার ক্লিয়ার কিনা? এই যে আমাদের তিনটা টাইপ করাইলাম, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, দশা পার্থক্য, তারপরে প্রবাহ কার্যকর শীর্ষমান নির্ণয়, আর একটা হচ্ছে এই যে এগুলা গড় মান শীর্ষমান। এই তিনটা টাইপসই ক্লিয়ার হয়েছে কিনা? এসি ডিসি প্রবাহ, এসি ডিসি প্রবাহ ক্লিয়ার কিনা? ফৌজিয়া 33, সবার ক্লিয়ার? আচ্ছা, ইসরাত ক্লিয়ার, মুনিয়া ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এখন আমরা আজকের লাস্ট টপিকস, আজকের জন্য লাস্ট টপিকস, এখনো 1 ঘন্টা হয়ে সারে নাই, তবে এই টপিকসটা পড়াইলে আর কি 1 ঘন্টা হয়ে যাবে। 10-এ ক্লাস শুরু করছি, তাহলে দেখো এখান থেকে হচ্ছে আজকের লাস্ট টপিকস এই অধ্যায়ের ট্রান্সফরমার। ঠিক আছে, ট্রান্সফরমার। ট্রান্সফরমার দুই ধরনের আছে, একটা আরোহী আর একটা হচ্ছে অবরোহী, মানে স্টেপ আপ আর একটা হচ্ছে কি স্টেপ ডাউন, দুই ধরনের ট্রান্সফরমার আছে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, অহনা, নাইমা, ফৌজিয়া, নিয়ন, ঠিক আছে। আশা করি সবারই ক্লিয়ার। এটা আসলে সবচেয়ে সহজ একটা অধ্যায়, এই অধ্যায় সবচেয়ে সহজ ট্রান্সফরমার। তাহলে এটা দেখো, আরোহী আর একটা আছে অবরোহী, স্টেপ আপ স্টেপ ডাউন, একদম স্টার কোশ্চেন। এটা হচ্ছে এই অধ্যায়ের স্টার টপিকস, মানে সবচাইতে বেশি আসে এই টপিকস থেকে। তাহলে দেখো, স্টেপ আপের কাজ কি? নিম্ন বিভবটারে উচ্চ বিভবে বানায়। ঠিক আছে, নিম্ন বিভবকে কি করে? উচ্চ বিভবে পরিণত করে। তাইলে দেখো, তার মানে এটাতে হচ্ছে সেকেন্ডারিটা বড়, প্রাইমারিটা ছোট, ইএস গ্রেটার দেন ইপি, আবার এনএস গ্রেটার দেন কি এনপি। আবার স্টেপ ডাউনের কাজ হচ্ছে উচ্চ বিভবকে নিম্ন বিভবে পরিণত করে। তার মানে এটার ক্ষেত্রে কি করে? প্রথমে যে বিভবটা থাকে ওইটা সবচেয়ে বড় হয়, উচ্চ হয়, পরে যেটা হয় এটা কি হয়? নিম্ন। তার মানে প্রাইমারি ইজ গ্রেটার দেন সেকেন্ডারি, প্রাইমারি পাক সংখ্যা গ্রেটার দেন কি সেকেন্ডারি পাক সংখ্যা। তারপরে প্রবাহের ক্ষেত্রে উল্টা কাজ করে, স্টেপ আপের কাজ হচ্ছে উচ্চ প্রবাহকে নিম্ন, তার মানে প্রাইমারি প্রবাহ গ্রেটার দেন সেকেন্ডারি, আর নিম্ন প্রবাহকে উচ্চ প্রবাহ, মানে এটা স্টেপ ডাউনের কাজ হচ্ছে সেকেন্ডারি প্রবাহটা কি হবে? বড় হবে। এটা হচ্ছে স্টেপ আপ স্টেপ ডাউনের পার্থক্য, স্টেপ আপ স্টেপ ডাউনের মধ্যে কি পার্থক্য। এখন একটা সমীকরণ, একদম একটা বস সমীকরণে আমাদের সব কোশ্চেন হবে। দেখো, এনপি বাই এনএস ইকুয়াল টু ইপি বাই ইএস ইকুয়াল টু আইএস বাই আইপি ইকুয়াল টু রুট ওভার আর এস বাই কত? আরপি, সরি আরপি বাই আর এস, রুট ওভার আরপি বাই আর এস। এই যে আই এর সাথে আসলে এটা সমান দিয়ে লেখা যায় না, এটা মেইনলি এই যে এটার সাথে হয়, কারণ আমরা জানি না পি সমান কত? ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই, এই যে এই সমীকরণের ক্ষেত্রে ভি এর সাথে কি সম্পর্ক আসে? রুটের, রুটের সম্পর্ক আসে, কিন্তু সমানুপাতিক সম্পর্ক এইখান থেকে এটা আসে। তবে আয়ের সাথে আর এর সমানুপাতিক সম্পর্ক ব্যস্ত এরকম হয় না, এটা ইকুয়ালি একজাক্ট লেখা, মানে মনে রাখার জন্য আমরা এই সমীকরণটা একবারে দিয়ে দিছি, এনপি বাই এনএস ইপি বাই ইএস আইএস বাই আইপি ইকুয়াল রুট ওভার আরপি বাই কত? আরএস, রুট ওভার আরপি ডিভাইডেড বাই কত? আরএস। এই সমীকরণ দিয়ে সব অঙ্ক করবো। আরেকটা আমরা জানি ভিভব, বি সমান কত? আয়ার, বি সমান আয়ার। আর ক্ষমতা আমরা জানি কত? পি সমান বিআই, অথবা পি সমান কি জানি? বি স্কোয়ার বাই আর, এগুলো আমরা জানি ক্ষমতা। এত কঠিন আসবে না। দেখো এবার রুয়েটে 19-20 আসছে, আর জাহাঙ্গীরনগর এইচ ইউনিটে 19-20 আসছে, এইচ ইউনিট 19-20 জাহাঙ্গীরনগরে। একটা আরোহী ট্রান্সফরমারে 200 ভোল্ট থেকে 2000 ভোল্ট পাওয়া গেল যদি মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 300 এবং রোধ 0.5 হয়, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা এবং রোধ কত হবে? এবার রুয়েটে আসছে 19-20, আর জাহাঙ্গীরনগর এইচ ইউনিটে শুধু রোধের টুকু আসছে, পাক সংখ্যা আসে নাই, মানে শুধু রোধের টুকু। তাহলে দেখো, এটার অ্যান্সার তোমরাই দিবা, আমি অ্যান্সার দিব না। এটার অ্যান্সার কত হবে? পাক সংখ্যা কত হবে, আর হচ্ছে কুণ্ডলীর রোধ কত হবে, গৌণ কুণ্ডলীর। এটার অ্যান্সার সবাই দিবা। এনএস 3000, ভেরি গুড, অনেক ফাস্ট। এনএস ইকুয়াল টু 3000। আর এস ইকুয়াল টু
50 ওহম। ভেরি গুড। তাহলে দেখো এনএস এর মানটা আমরা কিভাবে বের করতে পারি? এনএস ইকুয়াল টু আমরা বিভবের সাথে নিব ইএস ডিভাইডেড বাই কত, ইপি গুণন হচ্ছে কত, এনপি। তাহলে দেখো ইএস এর মান দেওয়া আছে কত, 2000, নিচে আছে 200, আর এনপির মান দেওয়া আছে দেখো মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 300। তাহলে এটা দিয়ে যদি কাটি, সরি এটা 200, 200 দিয়ে 2000 কাটলে 10, 10 দিয়ে 300 কে গুণ করলে 3000। স্বর্ণালী, অহনা, ভেরি গুড। ঠিক আছে, দুইজনেরটাই এই সবার রুয়েটে চান্স, সবার চান্স হয়ে গেছে। তারপরে জাহাঙ্গীরনগর আইটিতেও চান্স হয়ে গেছে। আবার কল দিছে, আল্লাহ আবার ঝাপসা হয়ে যাবে। রুয়েট, জেইউআইটি চান্স সবার। তাহলে দেখো এটা পাচ্ছি আমরা এনএস এর মানটা 3000। ঠিক আছে, এই আসলে হচ্ছে আমি স্টুডেন্ট লাইফে অনেক ধারণা রাখতাম যে এই বুয়েট কুয়েট রুয়েট টুয়েটের কোশ্চেন মনে হয় অনেক টাফ করে। এ অনেক টাফ কোশ্চেন কিন্তু করে না। রুয়েটের কোশ্চেন আর কুয়েটের কোশ্চেন স্পেশালি অনেক সহজ করে। কুয়েটের আর রুয়েটের কোশ্চেন সবচেয়ে সহজ করে। তুমি মানে একদম ভার্সিটির কোশ্চেনের মধ্যেই একদম কুয়েট রুয়েট একই কোশ্চেন করে প্রায়। খুব যে দুই একটা কোশ্চেন তো টাফ করবেই, এটা তো আসলে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে দুই একটা কোশ্চেন টাফ হবে। তো ম্যাক্সিমাম দেখো এই কোশ্চেনটা কত সহজ, মার্কস কিন্তু মনে হয় 10 বা 20, 15। তাহলে দেখো এখানে 3000 পাইছি, তাহলে আরেকটা পাচ্ছে কি আমাদের পাক সংখ্যা, আরেকটা হচ্ছে রুট কত। তাহলে দেখো আমাদের গৌণকুণ্ডলী রুট বের করবো, আর এস ইকুয়াল টু ইএস হোল স্কোয়ার ইপি হোল স্কোয়ার গুণন হচ্ছে কি আরপি। তাহলে এটা হচ্ছে 2000 গুণন 2000, 200 গুণন 200 গুণন 0.5। তাহলে এটাকে দুইটা শূন্য দুইটা শূন্য দুইটা শূন্য দুইটা শূন্য কাটা, 2 2 কাটা, উপরে থাকলে 100 দিয়ে 0.5 কে গুণ করলে 50 ওহম। তাহলে এটা হচ্ছে আমাদের 50 ওহম, 3000, 10 মার্কস। হ্যাঁ 10 বা 15 আমার খেয়াল নাই, 10 মার্কস। কুয়েটেও 10। সবাই রুয়েটার জাহাঙ্গীরনগর আইটিতে চান্স পাইছে, তো এই জন্য হাসতেছে ফৌজিয়া, তুমি চান্স পাও নাই। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের গেল। এরপরে দেখো একটা ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ 10, প্রবাহ 4, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ 20 ভোল্ট হলে এতে প্রবাহ কত? ঢাকা বিশ্ববিদ্যালয় 18 19, খুলনা বিশ্ববিদ্যালয় 19 20। সবাই অ্যান্সার দিবা। ঢাকা 18 19, খুলনা 19 20, সবাই অ্যান্সার দিবা। এটার অ্যান্সার কত হবে? একটা ট্রান্সফরমারে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ 10 ভোল্ট, প্রবাহ 4 অ্যাম্পিয়ার, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ 20 ভোল্ট হলে প্রবাহ কত হবে? ক্লাসে অন্যার কোনো রেসপন্স নাই, অনামিকা সাহা অন্না কোনো রেসপন্স নাই ক্লাসে। একটা ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ 10, প্রবাহ 4, 2 অ্যাম্পিয়ার। এত সহজ কোশ্চেন আসলে দাবিতে আসছে 18 19, টাইপ আসছে মানে মান চেঞ্জ ছিল। আর খুলনাতে 19 20 এইবার আসছে। তাহলে দেখো এখানে ভোল্টেজের মান দেওয়া আছে এত, গৌণ কুণ্ডলী আমাদের চাইছে কি গৌণ কুণ্ডলীর প্রবাহ, তাহলে আইএস। তাহলে আইএস হইলে উপরে হবে কি ইপি, নিচে হবে ইএস গুণন আইপি। তাহলে ইপির মানটা দেখো, একটা মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ হচ্ছে 10, আইএস এর মান দেওয়া আছে 20 গুণন এটার মান দেওয়া আছে 4, তাহলে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। অহনা 2, নাইমা 2, মুনিয়া 2, নিয়ন 2, ফাতেমা 2। ভেরি গুড, সবারটাই ঠিক আছে। তাহলে এটা হবে 2 অ্যাম্পিয়ার। এরপরে দেখো একটা ট্রান্সফরমার 10 ভোল্ট সরবরাহ করলে 4 অ্যাম্পিয়ার প্রবাহ পাওয়া যায়। একটা ট্রান্সফরমার 100 ভোল্ট সরবরাহ করলে 4 অ্যাম্পিয়ার প্রবাহ সরবরাহ করতে পারে। এর মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত যদি এত হয়, মুখ্য কুণ্ডলীর প্রবাহ কত হবে? মুখ্য কুণ্ডলীর প্রবাহ কত হবে? সবাই অ্যান্সার দিবা।
একটা ট্রান্সফরমার 100 ভোল্ট সরবরাহ করলে 4 অ্যাম্পিয়ার সরবরাহ করতে পারে। এর মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 1:20 হলে 1:20 মুখ্য কুণ্ডলীতে প্রবাহ কত হবে? বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি 1920। যা পড়াইছি আমার খাতা পড়লে সব কোশ্চেন ইজি হয়ে যাবে নিয়ন। শুধু খাতাটা ভালো করে পড়বা, ভালো করে বলতে যা যেভাবে বুঝায় বুঝায় পড়াইছি এটা যদি তুমি বুঝে পড়তে পারো তোমার কাছে সব কোশ্চেন একদম পানির মতো মনে হবে। মুখস্থ অ্যান্সার দেখাবা পরীক্ষায় যায়। কৃষিতে যারা পরীক্ষা দেবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 10 মিনিটের মধ্যে ফিজিক্স দেখানো শেষ হবে। 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে ফিজিক্স শেষ হয়ে যাবে। 0.2 নাইমা, এটা তো হয় নাই। 0.2 80 অ্যাম্পিয়ার। 0.2 এটা ভুল হয়েছে, দেখো 80 অ্যাম্পিয়ার এটা হচ্ছে রাইট অ্যান্সার। কলম কই রাখলাম? দেখো তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা তো গৌণ কুণ্ডলীর দেওয়া আছে, আমাদের মুখ্য কুণ্ডলীর প্রবাহ চাইছে, তার মানে আইপি চাইছে। আইপি চাইলে উপরে কি হবে? এনএস, নিচে হবে এনপি গুণন আইএস। ঠিক আছে, ইসলামিক স্টেটস আইএস। তাহলে দেখো এনএস এর মান দেওয়া আছে আমাদের মুখ্য আর গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা। এনএস এর মান দেওয়া আছে কত? 20, আর এটার মান দেওয়া আছে 1 গুণন আইএস এর মান দেওয়া আছে কত? 4। এইখানে কিন্তু বলা নাই এটা মুখ্য না গৌণ, কিন্তু মুখ্যর প্রবাহ চাইছে, এটা বুঝে নিতে হবে যে এটা গৌণ। ঠিক আছে, এটা বুঝে নিতে হবে যে এটা গৌণ। তাহলে দেখো এটা হচ্ছে 80 অ্যাম্পিয়ার। 80 অ্যাম্পিয়ার। অহনা 80, নাইমা 80, সাবরিনা স্বর্ণালী 80, ফাতেমা 80, মুনিয়া 80, নিয়ন 80। ঠিক আছে, সবাই 80। তাহলে সবাই একটু করে হাসি, 80 না হয়ে হাসি। দেখো তাহলে এখান থেকে হচ্ছে একটা ট্রান্সফরমার 100 ভোল্ট সরবরাহ করলে 4 অ্যাম্পিয়ার সরবরাহ করতে পারে। এর মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত তাহলে অনুপাত হচ্ছে 1:, কত? 20 হলে মুখ্য কুণ্ডলীতে প্রবাহ কত হবে? তাহলে লাস্ট কোশ্চেন আজকের জন্য, লাস্ট কোশ্চেন। একটা ট্রান্সফরমারের মুখ্য ও গৌণ কুণ্ডলীর অনুপাত 1:25। মুখ্য কুণ্ডলীতে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করলে গৌণ কুণ্ডলীতে 10 ওহম রোধ যুক্ত করলে গৌণ কুণ্ডলীর বিভব পার্থক্য কত হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2বার আসছে। টাইপ। এটার অ্যান্সার সবাই দাও, এটা হচ্ছে আজকের জন্য লাস্ট কোশ্চেন। ঝাপসা হয়ে গেল লাস্টে এসে। হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা এখন অ্যান্সার দাও এটার, যে একটা ট্রান্সফরমারের মুখ্য ও গৌণ কুণ্ডলীর অনুপাত 1:25। মুখ্য কুণ্ডলীতে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করলে গৌণ কুণ্ডলীতে 10 ওহম রোধ যুক্ত করলে গৌণ কুণ্ডলীর বিভব পার্থক্য কত হবে?
125। মুনিয়া 125। আর কারো অ্যান্সার? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2বার আসছিল এই টাইপের। আর কারো অ্যান্সার নাই? আচ্ছা তাহলে আমি করি, দেখো। একটা ট্রান্সফরমারের মুখ্য গুণকুণ্ডলীর অনুপাত এত, মুখ্য কুণ্ডলীতে প্রবাহ এত, তাহলে মুখ্য কুণ্ডলীতে 2 অ্যাম্পিয়ার প্রবাহ, তাহলে প্রবাহ যদি মুখ্য কুণ্ডলীতে 2 অ্যাম্পিয়ার হয়, মুখ্য আর গৌণকুণ্ডলীর অনুপাত হচ্ছে 1/, কত? তাহলে আমাদের আগে প্রথমে গৌণকুণ্ডলীর প্রবাহ বের করতে হবে। IS ইকুয়াল টু NP ডিভাইডেড বাই কত? NS গুণন IP। ঠিক আছে, তাহলে আমরা আগে কি করব? গৌণকুণ্ডলীর প্রবাহ বের করব। তাহলে NPর মানটা আমাদের কত দেওয়া আছে? প্রাইমারি 1, NS এর মান দেওয়া আছে 25, আর IPর মান দেওয়া আছে কত? 2। তাহলে 25কে যদি 2 দিয়ে ভাগ করা হয়, 25কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 0.1, 1কে 25 দিয়ে ভাগ করলে 0.04 হয়, তাহলে 2কে ভাগ করলে 0. কত হবে? 08 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে গৌণকুণ্ডলীর কি? প্রবাহ। তাহলে গৌণকুণ্ডলীর প্রবাহ যদি এত হয়, বিভব কত হবে? IR। তাহলে বিভব যদি IR হয়, তাহলে এটা হচ্ছে 0.08 গুণন কত হবে? 10। তাহলে 0.8 ভোল্ট। 0.8 কি হবে? ভোল্ট। তাহলে কি আমারটা ভুল না তোমাদেরটা ভুল? 125 125 125 সবারটা 125। এখন বলো যে আমারটা ভুল নাকি তোমাদেরটা ভুল? .8 ভোল্ট। সবার অ্যান্সার হচ্ছে 125, আমার আসছে 0.8। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? খেয়াল না রাখলে এই যে উল্টাপাল্টা বেজে যাবে। খেয়াল যদি না রাখো তাহলে উল্টাপাল্টা বেজে যাবে। .125 কিভাবে আসলো আমি তো এটাই বুঝতেছি না। যদি উল্টাও করি তাও তো হচ্ছে ওই পরে হয় কত? 100, 1000 হয়, 1000 অথবা হচ্ছে কত হয়? যাই হোক, তাহলে একটা ট্রান্সফরমারের মুখ্য ও গৌণকুণ্ডলীর অনুপাত হচ্ছে 1:25। মুখ্য কুণ্ডলীতে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করলে গৌণকুণ্ডলীতে 10 অ্যাম্পিয়ার রোধ যুক্ত করলে, 10 ওহম রোধ যুক্ত করলে গৌণকুণ্ডলীর বিভব পার্থক্য কত হবে? V সমান IR। গৌণকুণ্ডলীর প্রবাহ পাইছি, রোধ জানি 0.8 ভোল্ট। আজকের লেকচার হচ্ছে এই পর্যন্তই ছিল। সবার সবকিছু ক্লিয়ার কিনা কমেন্টস করো। সবার A to Z ক্লিয়ার কিনা, আর এই অধ্যায়টা কত সহজ সবাই বুঝতে পারছো কিনা এটা একটু কমেন্টস করো। সবার সবটা ক্লিয়ার হয়েছে কিনা এটা একটু কমেন্টস করো। আমাদের হচ্ছে অর্ধেক শেষ হয়ে গেছে দ্বিতীয় পত্র। আর দ্বিতীয় পত্র অর্ধেক বলতে চলতড়িৎ, স্থির তড়িৎ এগুলা থেকে কোশ্চেন, মানে মোটামুটি মেইন অর্ধেক শেষ। ফাতেমা ক্লিয়ার, ফৌজিয়া এমবি শেষ হয়ে গেছিল।
ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। সবাই জাস্ট হচ্ছে খাতাটা ভালো করে পড়বা। আমি এখন হচ্ছে যতটুকুই পড়তে পারো, নোট করাটা ক্লাস দেখাটা এটা শেষ করে ফেলো। নোট করা আর হচ্ছে ক্লাস দেখা এটা অবশ্যই সবাই শেষ করে ফেলো, কারণ এটা হচ্ছে যদি তুমি নোটটা পরীক্ষার আগে একবার করে ভালো করে দেখো, এখন ভালো করে একবার করে পড়লা আর পরে জাস্ট একবার করে দেখলেই সব পারবা। নোটের বাইরে থেকে আশা করি কোনো কিছুই আসবে না। আর হচ্ছে কেউ যদি পড়তে চায় তাহলে বলবা যে রেকর্ডেড ক্লাস পড়তে হবে, আর মানে নক করতে বলবা। যদি কেউ কারো ফ্রেন্ড পড়ে তাহলে অবশ্যই রেকর্ডেড ক্লাস তো একই জিনিস আসলে, রেকর্ডেড আর লাইভ, সে রেকর্ড ক্লাস চাইলে পড়তে পারবে। অল ক্লিয়ার। ফৌজিয়া, আমি তো ক্লাস করি নাই, ক্লিয়ার কেন বললাম? সব ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা তাহলে আমারও ক্লাস হচ্ছে এই পর্যন্তই ছিল, ক্লিয়ার। এখন দেখো তোমার আমি প্রকৃতি দেখাই। এই যে এটা হচ্ছে প্রকৃতি। আমার মানে যেখানে পড়ায় এটা সামনের অংশ এটা, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস হচ্ছে আমি এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাস হবে শনিবারে হবে ইনশাল্লাহ। তাহলে এটার পরীক্ষা হবে কালকে রাতে, সবাই এটা ভালো করে আজকে নোট করে ফেলবা। আর হচ্ছে কালকে রাতে হবে এটার, যে এই দুইটা লেকচারের পরীক্ষা হবে কালকে রাতে। অনামিকা সাহাওয়ান্না মাত্র মেসেজ দিচ্ছে। আচ্ছা, সারা ক্লাসে কই ছিলা? গ্রাম অনেক সুন্দর, গ্রাম হচ্ছে একদম খুবই ভালো একটা পরিবেশ। তাহলে আজকের মতো সবাইকে গুড লাক জানিয়ে ক্লাস শেষ করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে এ পর্যন্তই ছিল। পরীক্ষাটা কালকে রাতে 9টায় হবে ইনশাল্লাহ। আমি লেকচার নোটগুলা দিয়ে দিচ্ছি, আজকেই সবাই নোট করে দুইটা লেকচারই পড়ে ফেলবা। তাহলে এই পর্যন্ত ক্লাস ছিল।